আসলে আমি চাচ্ছি কোনো একটা ছোটখাটো জবে ঢুকে যেতে, কিন্তু সুগারের কথা শুনলেই না রেগে অগ্নিশর্মা হয়ে যান। দুধের দাঁত পড়েছে 2 দিন হয়নি, তিনি নাকি বোন ভাগ্নের সব দায়িত্ব পালন করবেন। আমি যেন কোনো জব টবের কথা না ভাবি, তিনি আমার আবার বিয়ে দিবেন। জিমিন মুস্কি হাসে। সুগার এসব ভালো গুণে ওকে দিওয়ানা করে ছেড়েছে। অত্যাধিক সুদর্শন হওয়ার দারুণ সুগা ক্লাসের সব মেয়েদের ক্রাশ। কিন্তু জিমিন জানে ও সুগার বাহ্যিক রূপে ওর প্রতি আকৃষ্ট হয়নি। সেদিনের ওই ঘটনাটি যে জিমিন কখনোই ভুলবে না। কোথায় হারিয়ে গেলে তুমি জিমিন? জিমিনের ধ্যান ভাঙে। ও একটু সাহস করে একটা অতি ব্যক্তিগত প্রশ্ন করে বসলো। আপু, তুমি বিয়ে নিয়ে কিছু ভেবেছ? তের ব্যস্ত হাত দুবার থেমে যায়, কিছুক্ষণ আনমনা হয়ে বসে থাকে। জিমিন ভাবলো তে হয়তো মাইন্ড করেছে, তাই ইতস্তত ভাবে বলল, আপু, আই এম সরি। আসলে আচ্ছা জিমিন, দ্বিতীয় সূচনা হলে কেমন হয়? মানে মানে আমার জীবনের দ্বিতীয় সূচনা হলে কেমন হয় বলো তো? আমি ইন ফিউচার বিয়ে নামক পবিত্র সম্পর্কটাতে আবার জড়াতে চাই জিমিন। এই সম্পর্কে আমি ভালোবাসার সম্মান কিছুই পাইনি, কিচ্ছু না। এই সম্পর্কটা আমাকে সবসময় অস্তিত্ব সংকটে ভুগিয়েছে, কিন্তু আমার তো কোনো দোষ ছিল না জিমিন। কেন আমি গুমড়ে গুমড়ে মরবো? আমি বাঁচবো, আমি হাসবো, প্রাণ খুলে হাসবো। আমি আবার লাল শাড়ি গায়ে চড়াবো, আবার স্বামীর জন্য সাজবো। দেখবো এই সমাজ কি করতে পারে আমার। পুরুষ যদি একটা নারীকে ভেঙে গুড়িয়ে স্বাধীনভাবে এই সমাজে বাঁচতে পারে, তবে একটা নারী কেন নয়? কথাগুলো বলতে বলতে তের গলা কেঁপে কেঁপে ওঠে। মনোহরি চোখ দুটোতে জমে টলটলে নোনা জল। জীবন অবাক নয়নে দেখে এক আত্মমর্যাদার সম্পন্ন নারীকে। একবার তে চমৎকার ব্যক্তিতে ওর দু চোখ থেকে মুগ্ধতা ছুঁয়ে পড়ে, সম্মানে নয়ে পড়ে মন। ঠিকই তো, একটা পুরুষ যদি বিচ্ছেদের সপ্তাহ খানেকেই নতুন জীবন সূচনা করতে পারে, তাহলে একটা নারী কেন বছরের পর বছর একাকিত্ব আর সমাজের ভর্ৎসনা নিয়ে সংগ্রাম করে যাবে? দ্বিতীয় সূচনা তো নারীর জীবনও দরকার। তে হঠাৎ ধরা গলায় বলে ওঠে, জানো জিমিন, আমার না একটা সংসার করার বড্ড শখ। বলতে বলতে তের চোখে নোনা জলগুলো বর্ষণ হয়ে ওর গাল বেয়ে নামে। জিমিন কতক্ষণ আনমনে কিছু ভাবে। সামনে একবার তাকায় ভিডিও গেমে মগ্ন টান জেসি। আরেক পলকে অদূরের জাঙ্কুকের দিকে তাকিয়ে মনে মনে একটা কঠিন ডিসিশন নেয়। অমায়িক হেসে বলে, আল্লাহ চাইলে খুব শীঘ্রই তোমার একটা ভরা সংসার হবে আপু, দেখে নিও। তোমার জীবনে দ্বিতীয় সূচনা আসতে চলেছে। কেবিনের কলার চেয়ারে বসে বাচ্চারা দুটো তখন হটচকদের শেক খাচ্ছিল। আর জিমিন তখনও গম্ভীর আলাপে মগ্ন। জাঙ্কুকের অতীত বিস্তারিত শোনার পর তেরও ইচ্ছে হলো নিজের বিষাদ মাখা অতীতটা শেয়ার করে হালকা হতে। আচ্ছা আপু, জাংশুক তোমার অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করেছিল? হ্যাঁ, অনুমতি নিয়েছিল। কিন্তু তুমি অনুমতি দিয়েছিলে কেন? মাদার তেরেসা হওয়ার ইচ্ছে জেগেছিল নাকি? না জিমিন, নিতান্তে বাধ্য হয়ে। আমি অবলা নারী নয় যে স্বামী এসে বলবেন আমি রাজি হয়ে যাব। তাহলে 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 শোনো, এখন বিয়ের পর অনাকাঙ্ক্ষিত ভাবে আমার টান যদি গর্ভে না চলে আসতো, তবে হয়তো জাংশুককে আমি মুক্ত করে দিতাম। কিন্তু আমি পারিনি জিমিন। আমার টান বাবা বলতে অজ্ঞান ছিল, মিথ্যে বলবো না। জাংশুক নিজেও টান পৃথিবীতে আসার পর থেকে সম্পূর্ণ স্থির হয়ে যায়। আয়ুর সাথে কখনো ওকে যোগাযোগ করে দেখিনি। এমনকি আয়ুর সব স্মৃতি যেগুলো পরম যত্নে আলমারিতে লুকিয়ে রেখেছিল, সেগুলো পুড়িয়ে ফেলে। সবকিছু ভুলে একজন ভালো বাবা আর স্বামী হওয়ার আপ্রাণ চেষ্টা করেছে। আমি তার মতো দেখেছি, সেটা ভালোই চলছিল সব। কিন্তু কিন্তু কি আপু? বছরখানেক ধরে প্রায় জাংশুকের ফোনে অচেনা নাম্বার থেকে কল আসতো, মেসেজও আসতো। প্রথম প্রথম আমি বিষয়টা আমলে নেই, কিন্তু দিন যেতেই জাংশুকের আচরণে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করি। ওর চোখে সেই প্রথম দিনগুলোর মতো আমার জন্য ব্রিটিশটা দেখতে পাই। একদিনও শাওয়ারে ছিল, তখন ওর ফোনটা বেজে উঠলে আমি কৌতূহল বশত তুলি। অপাশ থেকে আবার সে ভেসে আসা আয়ুর কণ্ঠ। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে পরে আবার যোগাযোগ শুরু করেছিল। জিমিন, ঠিক তাই। তাহলে একটা সন্তানের মায়াও তাকে আটকাতে পারেনি। হ্যাঁ জিমিন, তখন না আমার ভীষণ অপরাধ বোধ হতো। দুজন ভালোবাসা মানুষের মধ্যে আমি কেন তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকলাম? আচ্ছা বুঝলাম এবার। আর তারপরে ওরা বিয়ে করে ফেলে আর নিজেদের নোংরা মানসিকতার পরিচয় দেয়, তাই না আপু? অপরদিকে জাঙ্কুক বিল পে করছিল। ঠিক তখনই রেস্টুরেন্টের গ্লাস দুটি এক হাতে ওপেন করে অন্য হাতে আয়কে ঢুকে সাহায্য করলো জাংশুক। হঠাৎ অনাকাঙ্ক্ষিত ভাবে রিসিপশনে নিজের অফিসের বসকে দেখে থমকে যায় জাংশুক আর মনে বলে, স্যার। আয়ু জাংশুকের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়, দেখে কালো শার্ট পরিহিত এক সুদর্শন যুবক বিল পে করছে। কার কথা বলছো তুমি? জাংশুক চোখের ইশারায় দেখায়, ওই যে উনি, আমার অফিসের বস। কি, এই ছেলেটা তোমার বস? দেখে তো মনে হচ্ছে তোমার সেম এইজের।
তুমি ঠিক ধরেছ আয়ু, বাট উনি আমার বয়সী না, আমার 1 বছরের ছোট। ওনার সম্ভবত 30 বছর। বাহ, এত অল্প বয়সে এত বড় মাপের বিজনেস না, মানতে হবে দম আছে। তা বিয়ে করেছেন উনি? একটা 5 বছরের পরীর বাবা উনি। চলো, দেখা যেহেতু হয়েছে তোমার সাথে পরিচয় করে দিই। স্যার, আরে জাংশু, তুমি এখানে? এই তো স্যার, আমার ওয়াইফকে নিয়ে এসেছিলাম, ওর শরীরটা একটু ভালো নেই, সেজন্য আর কি। আয়ু, এদিকে এসো, ইনি আমার বস মিস্টার জিয়ন জাঙ্কুক। জাংকুক গর্ভবতী আয়ুকে দেখে সামান্য হেসে বলে, হ্যালো মিসেস, গুড আফটারনুন, নাইস টু মিট ইউ। মিট ইউ টু স্যার। জেসি মামুনিকে নিয়ে এসেছেন স্যার? হ্যাঁ জাংশু, এই একটু হ্যাং আউট এসেছিলাম। উড ইউ গাইস আর ইউ লাইক টু জয়েন আস? ইয়েস ইয়েস, হোয়াই নট। আমার আপনার বেবি জেসিকে দেখার খুব ইচ্ছে। প্রায় জাংশুকর কথা বলে। জাংকুক মুস্কি হাসে। ছোট থেকেই তার মেয়েটা সবার ভালোবাসা পেয়ে আসছে। বলতে গেলে জাংকুককে অপছন্দ করা মানুষজনও জেসির মিষ্টি কথাই বলে যায়। জাংকুক ওদের নিয়ে ভিআইপি কেবিনের দিকে যায়। জাঙ্কুকের সাথে প্রফুল্ল চিত্তে এগিয়ে গিয়ে নিজের সন্তানের প্রাক্তন স্ত্রীকে দেখে এক মুহূর্তের জন্য থমকে যায় জাংশু। তেকে ডিভোর্স দেওয়ার পর ওরা সামনাসামনি যাওয়ার সাহস হয়নি। তে যেন নিজের কণ্ঠস্বরটাও জাংশুক অব্দি পৌঁছাতে নারাজ। তাই তো শুধুমাত্র মায়ের মুঠোফোনে যুক্তি মাফিক টানের সাথে দুবেলা ফোন করে কথা হতো। টান জাংশুককে দেখে দৌড়ে এসে পা দুটো জড়িয়ে ধরে। প্রায় দিন 15 পর নিজের পাপাকে সচক্ষে দেখে যেন খুশি বাদ মানছিল না বাচ্চাটার। এতগুলো মানুষের সামনে নিজের স্বল্প দিনে বর্তমান বদলে হওয়া অতীত আর বর্তমানের মুখোমুখি হওয়াতে সম্পূর্ণ বিমূঢ় বনে যায় জাংশুক। তেমনই অবস্থা ছিল বিপরীতে জাংশুকের প্রাক্তনের। সে প্রথমে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলেও পরক্ষণে খুব দ্রুত নিজেকে সামলে জাংশুকের সাথে কৌশল বিনিময় করে। যেন ওরা একে অপরের প্রাক্তন নয়, কোনো পুরনো বন্ধু। লজ্জায় অস্বস্তিতে আয়ু একপাশে গাঢ় হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ গুমট পরিস্থিতির মধ্যে ব্রজধ্বনির মতো শোনায় আয়ুর উদ্দেশ্যে বলা জিমিনের কথাটা। একটা নারীর গোটা সংসার ভেঙে নারী তুমি নিজের ইরামত করতে চেয়েছ? তোমার ধ্বংস যে অনিবার্য। আয়ু আটকে ওঠে কথাটা শুনে। এমনিতেই আতঙ্ক ছিল, তার উপর জিমিনের কথার বানে হতবুদ্ধি বনে গিয়ে দুপা পিছিয়ে যায়। জিমিনের ঘৃণা মিশ্রিত কণ্ঠ হতে যেন শত জন্মের কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ হলো। আয়ু লজ্জায় যেন মাটির সাথে মিশে যাবে। নমিত চোখ নিয়ে একপাশে সিটিয়ে দাঁড়িয়েছিল বাকি সময়টা। পাশে খুব করে চাইছিল তখন জাংশুককে, কিন্তু জাংশুকের অসহায় চোখ ছিল সালোয়ার স্যুট পরিহিতা তের দিকে। শাড়ি পরিহিতা জাংশুকের স্ত্রী তের সাথে এইটের কোনো মিল খুঁজে পাচ্ছিল না জাংশুক। এইটে যেন কোনো আগুনের শিখা, সে নিজেকে পুড়িয়ে আরো কিছু করেছে। জাংকুকের আর কিছু বুঝতে বাকি রইল না। কোনো রকমে সে পরিস্থিতিটা সামলে নিল। তবে তার জানার অনেক কৌতূহল, কি করে তাদের ডিভোর্স হয়েছে। নিজের সকল কৌতূহল চেপে জাংশুককে বিদায় দিয়ে সবাইকে নিয়ে বের হয়ে আসে রেস্টুরেন্ট থেকে। গোধূলি লগ্ন আসন্ন। সন্ধ্যার আকাশে তখন ঈষৎ রক্তিম আভায় রাঙা। দীপিশীল প্রভাকর তখন তার দায়িত্বের অবাহিত শেষে ধীরে ধীরে পশ্চিম কোণে গায়েব হচ্ছে। ক্লান্ত পরিশ্রান্ত পাখিরা উড়ে তাদের নিরে ফিরছে। হাইওয়ের প্রশস্ত রাস্তা ধরে শাসা করে এগোচ্ছে জাংকুকের অত্যাধিক 4 চাকার বাহনটি। জাংকুক জানালার কাছে এক হাত ঠেকিয়ে আরেক হাতে চুপচাপ ড্রাইভ করছে। আপাতত সুদর্শন পুরুষটির সম্পূর্ণ মনোযোগ ড্রাইভিং এ মনে হলেও আদতে তা না। পাশে জানালার বাইরে উদাসীন চোখে বাইরে তাকিয়ে থাকা রমণীটির সম্পর্কে হঠাৎ অনেক কৌতূহল অনুভব করছে জাংকুক। আজ রেস্টুরেন্টের ঘটনাটা ওকে বেশি বিস্মিত করেছে। তের ডিভোর্স হয়েছে সেটা সম্পর্কে জাংকুক আগে থেকে অবগত, কিন্তু ওর এক্স হাজবেন্ড যে জাংশুক হতে পারে সেটা জাংকুকের ধারণাতেও ছিল না। জাংশুক গত 5 বছর ধরে জাংকুকের কোম্পানিতে আছে। বলতে গেলে কোম্পানির সূচনা লগ্ন থেকে জাংশুক ইন্ডাস্ট্রিতে আছে। অ্যাকাউন্ট অফিসার থেকে সহকারী ম্যানেজার পদে জাংশুক চেষ্টা, পরিশ্রম আর ধৈর্যের পর ধাপে ধাপে এসেছে। সে অমায়িক, ভদ্র, পরিশ্রমী ছেলেটার ব্যক্তি জীবন যে এতটা ভয়ানক হতে পারে সেটা জাংকুক এখনো বিশ্বাস করে উঠতে পারছে না। নাকি এর পেছনে রহস্য আছে? মাম্মাম, পাপার সাথে ওই আন্টিটা কে ছিল? তে সম্পূর্ণ স্থবির হয়ে যায় টানের প্রশ্নে। জাংকুক লুকিং মিররে তাকালো। টান উৎসুক চোখে চেয়ে আসে উত্তরের আশায়। জাংকুক আর চোখে তের ফ্যাকাশে মুখশ্রী পরখ করে নিরেট আওয়াজে বলে, টান, তুমি গেমস খেলতে চাও? টানের চোখ চকচক করে ওঠে। দ্রুত মাথা নাড়িয়ে বলে, খেলতে চাই আঙ্কেল, আমি খেলতে চাই। তাই নাও বাবা, আমার ফোন। বাসা আসা অব্দি তুমি আঙ্কেলের ফোনে গেমস খেলো। পেছনের সিটে এলিয়ে তার নিশ্চিন্ত মনে ফোনে গেমস খেলতে লাগলো। বাচ্চা মনে স্বভাবতই কৌতূহল বেশি থাকবে, স্বাভাবিক। এই জাংকুক জানে টান একের পর এক প্রশ্নের বানে পেকে জর্জরিত করে তুলবে। তার সামনে শেষ অর্জাচিত প্রশ্নের উত্তর দিতে
তে ভীষণ বিব্রত অনুভব করবে। তাই তো নিজের ফোনটা বাড়ি দিয়েছে কানের দিকে। জেসিকে জিমিনের সাথে বাসায় পাঠিয়ে দিয়ে জাঙ্কুক এক প্রকার জোর করেই টানার থেকে বাড়িতে পৌঁছে দিচ্ছে। শুধু একা যেতে পারুক, একজন নারীকে এমন একাকী ছেড়ে দেওয়ার মতো কাজ জাঙ্কুকের পক্ষে সম্ভব না। আর তাছাড়া তেল মনের উপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে সেটা জাঙ্কুক খুব ভালো করে বুঝতে পারছে। তাকে এই অবস্থায় একা ছেড়ে দেওয়া সমীচীন না। অত এখনো ভাবতে পারছে না জাংশুকের মতো ছেলে এমন জঘন্য কাজ করতে পারে। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে কিভাবে করতে পেরেছে ছেলেটা এমন? আপনি ঠিক আছেন? তে জানালা থেকে ফিরে তাকালো, সোজাসুজি জাঙ্কুকের চোখে চোখ রেখে বলল, কেন? আপনি কি মনে করেছিলেন আমি বসে বসে অশ্রু বিসর্জন দেব? না না, আমি সেটা বলতে চাইনি। আপনি ভুল করছেন মিস। আমার নাম তে। এই জাঙ্কুক আর কিছু জিজ্ঞেস করার সাহসই পেল না। এই মেয়ে কারো করে ছাড়ছে, আশ্চর্য। তেকে নরম মনের মেয়ে ভেবে ভুল করার জন্য নিজেকে কষে একটা গালি দিল জাঙ্কুক। এই মেয়ে মাল্টিপল পার্সোনালিটি বহন করে। জাঙ্কুক আপন মনে ড্রাইভ করতে লাগলো। কৌতূহল হলেও তেকে আর কোনো প্রকার প্রশ্ন করার সাহস পেল না। জাঙ্কুক হাসপাস করে ওঠে। আর হঠাৎ অদ্ভুত এক অদম্য কৌতূহল হচ্ছে পাশে থাকা স্বল্প পরিচিতা কঠোর ব্যক্তিত্ব সম্পূর্ণ নারীটিকে জানবার, যে নারী নিজের প্রাক্তনের সামনেও নিজের ব্যক্তিত্বের তিল পরিমাণ নড়চড় আনতে দেয়নি। জাঙ্কুক যে কয়দিন থেকে লক্ষ্য করেছে, এটা বুঝেছে যে সে একজন ফাইটার গার্ল, যে নিজের সন্তানকে পরম মায়া মমতায় আগলে রাখে। জাঙ্কুক অবাক হয় একজন সন্তানের জন্য তার মমতাময়ী মায়ের টান। আচ্ছা, তার সন্তানটার জননী কেন তবে এত নিষ্ঠুর? কেন সে সামান্য ক্যারিয়ারের তরে নিজের মাতৃত্বকে পায়ে পিষে দিয়ে চলে গেল? কেন সে তের মতো মা হতে পারলো না? কেন? আপনার মনে অনেক কিউরিয়াসিটি হচ্ছে, তাই না মিস্টার জাঙ্কু? হওয়াটাই স্বাভাবিক। শত হোক জাংশুক আপনার ম্যানেজার, ওকে আপনি আগে থেকেই চেনেন। না না, আসলে বিষয়টা তেমন না। আপনার পার্সোনাল বিষয়ে নাক গলানোর কোনো অধিকার আমি রাখি না। কিন্তু আজ নিজের প্রাক্তনের সামনে আপনার অটো স্বাভাবিক রূপ আমাকে সত্যি বিস্মিত করেছে। আপনি কি মনে করেছিলেন আমি জাংশুকের সামনে ভেঙে পড়ব, কেঁদে ফেলবো? আচ্ছা, আপনারা একজন নারীকে কেন এত নরম ভাবেন বলুন তো? না মানে, আমি স্বেচ্ছায় জাংশুককে ছেড়েছি। আমি সজ্ঞানে তাকে তার স্বাধীনতা উপহার দিয়েছি। আর আমি তে, যে নিজের অতীতকে অতীতেই রাখতে পছন্দ করে। বর্তমান নষ্ট করে অতীতের বিষাদে ডুবে থাকার মতো নরম মেয়ের অন্তত আমি না। আপনি জাংশুকের প্রথম স্ত্রী? হ্যাঁ। জাঙ্কুক বাসা ফেরার পর সে তখন থেকে তের কথাগুলো ভেবেই চলেছে। ঠিক তখনই রুমে কেউ একজন আসলো। ভাইয়া? গভীর ভাবনায় বিভোর জাঙ্কুকে খানিক ঝাঁকিয়ে জিজ্ঞেস করে জিমিন। কিছু বলবি জিমিন? তুমি এখনো ঘুমাওনি? জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে দেয়াল ঘড়িটার দিকে তাকায়। রাত প্রায় তখন 2টা। জিমিনের প্রায় রাত পড়াশোনা শেষ করে ঘুমাতে ঘুমাতে রাত 1:30-2টা বেজে যায়। কিন্তু আজ কেন জানি ঘুমিয়ে আসছিল না। তাই তো গুটে গুটে পায়ে জেসিকে দেখতে এসেছিল। কিন্তু জেসি রুমের বারান্দায় যে জাঙ্কুককে পেয়ে যাবে তা জিমিন ভাবতে পারেনি। কি ভাইয়া, বললে না যে তুমি এখনো জেগে আছো কেন? আর এখানে বসে বসে কি ভাবছো এত? না জিমিন, তেমন কিছু ভাবছি না আমি। জেসিকে ঘুম পাড়িয়ে এসে বসেছে। ঘুম আসছে না কেন জানি। তুই জানা জিমিন, ঘুমিয়ে পড়। এমনিতে নিত্যদিনের ওয়ার্ডের ক্লাসে তুই হাঁপিয়ে যাস। জিমিন জাঙ্কুকের পাশের দোলনায় ধপাস করে বসে যায়। ওর বসার সাথে সাথে দোলনাটা দুদিকে দোল খেয়ে ওঠে। জিমিন জাঙ্কুকের কাঁধে মাথা রেখে উদাস গলায় বলে, আমারও ঘুম আসছে না ভাইয়া, চলো আজ দুজনে গল্প করি। কি বলছিস তুই জিমিন, এত রাতে গল্প? তুমি কেমন হয়ে গিয়েছো ভাইয়া? মনে আছে আগে এমন মাঝরাতে আব্বু আম্মু তুমি আমি কত আড্ডা দিতাম ছাদে? তুমি তো এখন আমাদের সময় দিতে চাও না। জাঙ্কুক মনে রইল। আসলে জিমিনের কথাটা ঠিক। আগে জাঙ্কুকের সাথে এই জাঙ্কুকের আসলেই এখন আর কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এই জাঙ্কুক নিজে যেন নিজেকে চিনতে পারে না এখন। মনে হয় সে কোনো উদ্দেশ্যহীন নাবিক, ঠিক ঠিকানাহীন ভাবে জীবন সাগরে ভেসে চলেছে। ভাইয়া, তোমাকে ডিস্টার্ব দেখাচ্ছে যে? জিমিন, আমার কেমন যেন লাগছে। আচ্ছা, তুই একটা কথা বলতো, আর জাংশুককে তার দ্বিতীয় স্ত্রীর সাথে দেখে টানের মায়ের কি খারাপ লাগেনি? একটা চিরন্তন সত্য কথা কি জানো ভাইয়া? নারীরা যেমন জীবন দিয়ে ভালোবাসতে পারে, তেমন ভাবে জীবন দিয়ে ঘৃণাও করতে পারে। মানে দাঁড়ায় এটাই যে তোমার ভালোবাসার যোগ্যই না তাকে মনে করে দুঃখ পাওয়া মানে নিজের ভালোবাসার অবমূল্যায়ন করা, যেটা তে আপু করেনি। এই জাঙ্কুক নিশ্চুপ। জিমিন তার দিকে তাকায়, হসফটে সুরে বলে, কিন্তু ভাইয়া তুমি নিজের জীবনটাকে এখনো 3 বছর পেছনে ফেলে এসেছো। অথচ তে আপুকে দেখো কিভাবে এই ভাঙনেও নিজেকে পর্বতের মতো অটল রেখেছে। তার কাছ থেকেও তো কিছু শিখতে পারো তুমি। জাঙ্কুক থমকে গেল। মনে পড়লো জাংশুকের সামনে তের স্নিগ্ধ স্বাভাবিক মুখশ্রী। আচ্ছা, সে পারবে লিসাকে ফেস করতে?
পারবে সামনাসামনি কখনো দেখা হলে এরূপ স্বাভাবিক থাকতে? জাঙ্কুকের দম বন্ধ লাগে। লিসার কথা মনে পড়লেই ওর অস্থিরতা শুরু হয়। যে মেয়েটাকে ও জীবনের চাইতেও বেশি ভালোবাসলো সেই মেয়েটার প্রতারণা আজও ওকে ভেঙে গুড়িয়ে দেয়। বেঁচে থাকা অর্থহীন মনে হয়। জাঙ্কুক ঢোক গেলে বিড়বিড় করে বলে, তার মানে এটাই যে তুমি গত 3টা বছর ধরে নিজের অতীত আঁকড়ে বেঁচে আছো, কখনো মুভ অন করতেই চাওনি। কিন্তু তে আপুস জানো, সে নিজে আমাকে জানিয়েছে জীবন যদি তাকে দ্বিতীয় সূচনার সুযোগ দেয় তাহলে সে আনন্দ গ্রহণ করবে। এই জাঙ্কুক স্তব্ধ হয়ে বসে থাকে। তে নামক নারীটির প্রতি মুগ্ধতার ওর মনটা ভরে ওঠে। ঠিকই তো বলেছে জিমিন, ওর আদতেই তেকে অনুসরণ করা উচিত। এই জাঙ্কুক উঠে দাঁড়ালো। ঘরে ফিরে বিছানা এলোমেলো ভাবে গভীর নিদ্রায় আচ্ছন্ন নিজের মূল্যবান নিষ্পাপ অংশটির দিকে তাকায়, যে অংশটির পরিপূর্ণ লালন পালনে সে বরাবরই ব্যর্থ। অবশ্যই এটা কেউ তাকে বলেনি। এই সোসাইটি আশেপাশের মানুষ তাকে বাহাবা দেয় এখন অব্দি দ্বিতীয় বিয়ে না করে মেয়ের খেয়াল রাখার জন্য। কিন্তু আসলে কি সে নিজের মেয়ের পরিপূর্ণ খেয়াল রাখতে পারছে? জাঙ্কুক জানে সে যত জেসির জন্য সবকিছু হাজির রাখুক, ওর মায়ের অভাব দুনিয়ার কোনো বিকল্প সে পূরণ করতে পারবে না। যদি পারতই তাহলে তার মেয়েটা ইনিয়ে বিনিয়ে কথায় কথায় তীর প্রসঙ্গ বলতো না। আচ্ছা, সে কি ভুল করছে? এই জীবনের এই পর্যায়ে মুভ অন করা উচিত নয় কি? আর কতই যখন অতীতটা আঁকড়ে ধরে ও ঢুকে ঢুকে মরবে। এই জিমিন নিজেও ভাইয়ের পেছন পেছন ঘরে ঢুকলো। ভাইয়ের কাঁধে হাত রেখে নরম সুরে বলল, ভাইয়া ঠিক আছো তুমি? আমার ভীষণ অস্থির লাগছে জিমিন। কিন্তু কেন ভাইয়া? জানি না জিমিন, জানি না কেন অস্থির লাগছে আমার, কিন্তু জীবনটাকে আরেকবার সুযোগ দিতে বড্ড মন চাইছে রে। জিমিন চমকে ওঠে। সে কি সঠিক শুনলো? তার ভাইয়াটা অবশেষে নিজ থেকে জীবন এগোতে চাইছে। জিমিনের ঠোঁটজোড়া প্রশস্ত হাসিতে মেতে ওঠে। ওর মনের পরিকল্পনাকে তার ভাই অবচেতন মনে সহজ করে দিয়েছে। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। জিমিন আর মনে বিড়বিড়ায়, ভাইয়া দেখো, শীঘ্রই তোমার জীবনে দ্বিতীয় সূচনা হতে চলেছে।